Today's topic is serum calcium estimation. Okay, so title: estimation of serum total calcium by OCPC method. OCPC method, using semi-auto analyzer. Using semi-auto analyzer. Okay? হ্যাঁ, OCPC দ্বারা ফুল ফর্ম আমি বলছি পরে। চলো নেক্সট পয়েন্ট, প্রিন্সিপাল। হ্যাঁ, আচ্ছা ওখানে কি লিখবে? ইউজিং সিরাম, ইউজিং সেমি অটো অ্যানালাইজার। ওকে, নেক্সট পয়েন্ট, প্রিন্সিপাল। প্রিন্সিপাল, প্রিন্সিপাল কি না, ক্যালসিয়াম in alkaline medium combines with orthocresophthalin complexion তাহলে এটাই হচ্ছে ওসিপিসি। হ্যাঁ, orthocresophthalin complexion, OCPC. Okay, to form a purple colored complex. Intensity of the color formed is directly proportional to the amount of calcium present in the sample. আচ্ছা, তাহলে প্রিন্সিপালটা কি? ক্যালসিয়াম ইন অ্যালকালাইন মিডিয়াম combines with OCPC reagent to form a purple color complex. The intensity of the color formed is directly proportional to the amount of the calcium present in the sample. মানে যতটা কালার, এই কালারের ইন্টেন্সিটিটা ডিপেন্ড করবে যতটা ক্যালসিয়াম আছে তার উপর। If calcium content is more, then the color will be more intense. Okay, is directly proportional to the amount of calcium present in the sample. মানে স্যাম্পলের মধ্যে যতটা ক্যালসিয়াম থাকবে তার পরিমাণ যদি বাড়তে থাকে, if the calcium content of the sample is more, the color will be more intense. Okay, এবারে আমরা রিঅ্যাকশনটা লিখবো কি না, ক্যালসিয়াম প্লাস ওসিপিসি কি করছে না, পার্পল কালার্ড কমপ্লেক্স। নেক্সট হচ্ছে এটা 1 নম্বরে প্রিন্সিপাল। 2 নম্বরে কি লিখবো না, রিএজেন্ট। হ্যাঁ, রিএজেন্ট রিএজেন্টের মধ্যে কি থাকছে? 1 নম্বরে থাকছে বাফার রিএজেন্ট।
এটাকে L1 বলছে। L2 কি না কালার রিয়েজেন্ট, সরি, কালার রিয়েজেন্ট। আর থার্ড আর একটা থাকছে স্ট্যান্ডার্ড, ক্যালসিয়ামের স্ট্যান্ডার্ড, ক্যালসিয়াম স্ট্যান্ডার্ড। এটার ভ্যালু কত 10 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, তাহলে দুটো রিয়েজেন্ট থাকছে, একটা হচ্ছে বাফার রিয়েজেন্ট আর একটা কালার রিয়েজেন্ট। আর থাকছে স্ট্যান্ডার্ড, এস স্ট্যান্ডার্ড, ক্যালসিয়ামের স্ট্যান্ডার্ড, তার ভ্যালুটা কত না 10 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েজেন্ট। আচ্ছা, ওয়ার্কিং রিয়েজেন্ট, ওয়ার্কিং রিয়েজেন্ট এটা কখন লাগবে না যখন আমরা অনেকগুলো টেস্ট করব, ধরো 20টা 25টা তোমাকে স্যাম্পল টেস্ট করতে দেওয়া হয়েছে, তখন আমি ওয়ার্কিং রিয়েজেন্ট কিভাবে বানাবো না, এটার ক্ষেত্রে ইকুয়াল অ্যামাউন্ট 1:1 L1 L2 আমি মিক্স করে নেবো, তাহলে ওটা আমার ওয়ার্কিং রিয়েজেন্ট একটা রেডি হয়ে গেল। এবার আমাকে যে কটা স্যাম্পল দিল আমি করলাম, কিন্তু তোমাদের সিনারিওতে মানে অ্যাজ এ স্টুডেন্ট আর তোমাকে একটাই স্যাম্পল মাপতে হবে, তখন ওয়ার্কিং রিয়েজেন্টের কোনো প্রশ্ন উঠছে না। হ্যাঁ, তাহলে শুধু শুধু রিয়েজেন্টটা নষ্ট হবে। আচ্ছা, ওয়ার্কিং রিয়েজেন্ট হচ্ছে যে prepared by mixing equal parts of L1 and L2, ঠিক আছে, বা বাফার রিয়েজেন্ট অ্যান্ড কালার রিয়েজেন্ট। ঠিক আছে, আর একটা কথা কি লিখবো না, reagents are ready to use, রিয়েজেন্ট প্রিপারেশনে কি না, রিয়েজেন্টস আর রেডি টু ইউজ মানে যেরকম আছে সেটাই আমি ইউজ করব। ওয়ার্কিং রিয়েজেন্ট কি করব না, আমি দুটো ইকুয়াল ভলিউম মিক্স করে নেব যদি আমার অনেকগুলো স্যাম্পল টেস্ট করতে হয়। L1 L2। আচ্ছা, the combined reagent is stable for 7 days, 7 days at 2 to 8 degrees centigrade। আগে এএসটির সময় বলেছি আমরা ফ্রিজের ডোরে রাখবো, তো ওয়ার্কিং রিয়েজেন্ট ধরো আমি বানাচ্ছি, আমার অনেকগুলো টেস্ট করতে হয়েছে, এখনো বেঁচে গেছে রিয়েজেন্ট, তো সেক্ষেত্রে আমি ফ্রিজের ডোরে রেখে দেবো, ওটা 7 দিন স্টেবল থাকবে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট প্রসিডিওর। ঠিক আছে, নেক্সট পয়েন্টে কি লিখবে, প্রসিডিওর। আচ্ছা, প্রসিডিওরে আমরা প্রথমে লিখি ওয়েভলেন্থ যেটা মাপবো, অর ফিল্টার 570 ন্যানোমিটার, হ্যাঁ 570 ন্যানোমিটারে মাপা হচ্ছে। টেম্পারেচার রুম টেম্পারেচার, হ্যাঁ, আর লাইট পাথ ইউজুয়ালি সবেতেই 1 সেন্টিমিটার, যেটা কুভেটটার পাথটা 1 সেন্টিমিটারই থাকে। নেক্সট লিখবো পিপেট ইনটু ক্লিন ড্রাই টেস্ট টিউবস, pipette into clean dry test tubes labeled as blank B, standard S, আর টেস্ট হচ্ছে T, standard
S and টেস্ট T। ঠিক আছে, তাহলে আমরা তিনটে টেস্ট টিউব নিয়েছি, ব্ল্যাঙ্ক লেভেল করেছি কি ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড আর টেস্ট টি। হ্যাঁ, ওয়েভলেন্থ হচ্ছে 570 এর মাপা হচ্ছে, রুম টেম্পারেচারে করা হচ্ছে, আর লাইট পাথ থাকছে 1 সেন্টিমিটারে। আচ্ছা, তাহলে এরপরে আমরা তাহলে একটা ব্ল্যাঙ্ক লেভেল করেছি, একটা স্ট্যান্ডার্ড আর একটা টেস্ট। আমরা তো ওয়ার্কিং ইকুয়াল ভলিউম দেব, তাহলে আমরা বাফার রিয়েজেন্ট L1 এখানে থাকবে 0.5। হ্যাঁ, এগুলো সব ml এ, ml ml ml। তাহলে সবগুলোতেই তাহলে L1 টা 0.5 দিচ্ছি। লেখ বাবা। কালার রিয়েজেন্ট L2 ইকুয়াল ভলিউম, তাহলে এটাও 0.5 করে তিনটেতেই। হ্যাঁ, এবারে ডিস্টিলড ওয়াটার 0.02, এখানে কিছু থাকছে না এখানে, তাহলে ব্ল্যাঙ্কে আমি ডিস্টিলড ওয়াটার দিচ্ছি, ডিস্টিলড ওয়াটার দিয়ে ব্ল্যাঙ্ক করছি। ঠিক আছে, রিয়েজেন্ট দিয়েছি আর 0.02 ml, মানে 0.02 ml মানে কত হচ্ছে 20 মাইক্রোলিটার, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে 20 মাইক্রোলিটার দিলাম, এগুলো তো কিছু দিলাম না। এরপরে হচ্ছে ক্যালসিয়ামের স্ট্যান্ডার্ড, ক্যালসিয়াম স্ট্যান্ডার্ড S। তাহলে শুধু স্ট্যান্ডার্ডের জায়গাটায় দিলাম 0.02 দেবো। আর স্যাম্পল যেটা স্যাম্পল লিখেছি সেটাতেই খালি দেবো 0.02। নেক্সট কি করব, মিক্স ওয়েল and incubate at room temperature কত ধরবো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, for 5 minutes and measure the absorbance of standard and test sample against blank within 60 minutes। within 60 minutes মানে কি, আমরা 60 মিনিটের মধ্যে মাপতে হবে, 60 মিনিটের মধ্যে। 5 মিনিট ইনকিউবেট করেছি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, ধরো এক্সামে তোমরা 50 জন একসঙ্গে করছো ক্যালসিয়াম, তাহলে দেখা গেল যে 5-6 জনের একই টাইমে 5 মিনিট ইনকিউবেশন কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওরকম ভাবার কারণ নেই যে আমারটা তো তাহলে অ্যাবজর্বেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, আমারটা ভুল হয়ে যাচ্ছে, এক্ষুনি মাপতে হবে। হ্যাঁ, একটাই মেশিনে কি করে মাপা হবে? তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম আমি 60 মিনিট অবধি ওয়েট করতে পারবো। হ্যাঁ, mix well and incubate at room temperature at 25 degrees centigrade for 5 minutes and measure the absorbance of the standard and test sample, মানে ওডি গুলো মাপবো against blank। হ্যাঁ, ব্ল্যাঙ্কের এগেনস্টে মাপছি, তাই তো? কারণ প্রত্যেকটা থেকে তো আমরা ব্ল্যাঙ্কটাকে বাদ দিচ্ছি। ক্যালকুলেশনটা ওডি অফ টেস্ট মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক বাই ওডি অফ স্ট্যান্ডার্ড মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক ইনটু কনসেন্ট্রেশন অফ দ্য স্ট্যান্ডার্ড, তাই তো? সেই জন্য বলছে এগেনস্ট ব্ল্যাঙ্ক। নেক্সট কোনখানটা বাকি? এই আচ্ছা, রিয়েজেন্টের পরে না একটা প্যারা অ্যাপারেটাসের করে রাখবি। হ্যাঁ, রিয়েজেন্টের পরে কলামটায় অ্যাপারেটাস লিখবে। অ্যাপারেটাস সবার জন্যই সেম, টেস্ট টিউব, স্যাম্পল আর সেমি অটো অ্যানালাইজার, পিপেট, টিপস, বিকার, ডিস্টিল ওয়াটার, তাই তো? আর রিয়েজেন্ট। অ্যাপারেটাস সবগুলোতেই সেম।
তারপরের পয়েন্টে প্রসিডিওর লিখবে। মানে 4 নম্বর পয়েন্টে প্রসিডিওর হয়েছে। টিপস লাগছে, টিপসে তুলবে। আর স্যাম্পল লাগছে যেটা মেজার করবে, ঠিক আছে। নেক্সট কলাম ক্যালকুলেশন। পাঁচ নম্বর পয়েন্টে হচ্ছে ক্যালকুলেশন। হ্যাঁ, ক্যালকুলেশন। ক্যালকুলেশন কিভাবে করব? ক্যালসিয়ামটা কিসে বেরোবে? ইউনিট কি হবে? ক্যালসিয়াম ইন মিলিগ্রাম পার ডিএল, তাই তো? কারণ স্ট্যান্ডার্ডের ইউনিটটা মিলিগ্রাম পার ডিএল এ, তাহলে ক্যালসিয়াম ইন মিলিগ্রাম পার ডিএল। এখানে অ্যাবজর্বেন্স অফ টেস্ট বাই অ্যাবজর্বেন্স অফ স্ট্যান্ডার্ড ইনটু 10। 10টা কি? মিলিগ্রাম পার ডিএল কনসেন্ট্রেশন, তাই তো? স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন। এখানে দেখো ব্ল্যাঙ্কটাকে, ওই জন্য লেখার কথাটা আছে কি এগেনস্ট ব্ল্যাঙ্ক, মানে একদম মাইনাস করেই ওটা বার করে নেওয়া হচ্ছে। তাহলে ওডি অফ টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড রয়েছে। হ্যাঁ, মানে তোমার মানে ব্ল্যাঙ্কটাকে 0 ধরে নেওয়া হচ্ছে বা মাইনাস করে একদম বসানো হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট, রেজাল্ট। হ্যাঁ, 6 নম্বর পয়েন্টে কি লিখবে? রেজাল্ট, যেটা বেরোলো, ঠিক আছে। তোমার যে ভ্যালুটা বেরোলো সেটা লিখবে, ইউনিট হবে মিলিগ্রাম পার ডিএল এ। 7 নম্বর পয়েন্টে লিখবে রেফারেন্স ভ্যালু। রেফারেন্স ভ্যালু কত? ক্যালসিয়ামের জন্য 8.7 টু 11.0 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্যালসিয়ামের রেফারেন্স ভ্যালু, 8.7 টু 11 মিলিগ্রাম পার ডিএল। 8 নম্বর পয়েন্টে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন, তাহলে তোমার যে ভ্যালুটা এলো সেটা হাই এলো, লো এলো, সেটা লিখতে হবে। হ্যাঁ, আর সেটা একটুখানি কজ লিখতে হবে। আচ্ছা, ক্যালসিয়াম আমরা বডিতে কোথায় দেখতে পাই? বোনস মেনলি, তাই তো? আর আর সিরামেও তো থাকে, সিরামে থাকছে। হ্যাঁ, সিরামে ক্যালসিয়ামটা কিভাবে থাকতে পারে? অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হয়ে থাকে, ঠিক আছে। আর কিছুটা থাকে আয়োনাইজড হয়ে। হ্যাঁ, আয়োনাইজড ফর্ম অ্যান্ড ইন এ বাউন্ড ফর্ম, মানে অ্যালবুমিনের সঙ্গে বাউন্ড হয়ে থাকে। তাহলে যদি আমাদের বডিতে অ্যালবুমিন মানে প্রোটিন কমে যায়, অ্যালবুমিন ভ্যালু যদি কমে যায়, তাহলে কি হবে? ক্যালসিয়ামের ভ্যালুও কমবে। হ্যাঁ, তাহলে হাইপোক্যালসিমিয়া মানে সিরামে ক্যালসিয়ামের ভ্যালু কমতে পারে। কখন না? যদি আমার অ্যালবুমিনের ভ্যালু কম থাকে। হ্যাঁ, তো যে ডিজিজগুলোতে হাইপোপ্রোটিনেমিয়া হয়, তাহলে সেগুলোতে হাইপোক্যালসিমিয়াও হবে। তাহলে আমরা এই কথাটা একটু লিখে নিতে পারি যে ক্যালসিয়াম in the body is found mainly in the bones. বোনসেই থাকছে, কতটা না 99% বোনসেই থাকছে। in serum calcium exists equally in a
free ionized form মানে ক্যালসিয়াম 2+, হ্যাঁ, free ionized form and in a bound form with albumin তাহলে কিছুটা ফ্রি আয়োনাইজড থাকছে আর কিছুটা থাকছে অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে। হেন্স a decrease in albumin causes lower calcium level, and vice versa. আবার অ্যালবুমিন বেড়ে গেলে ক্যালসিয়ামও বাড়বে। আর ক্যালসিয়াম লেভেলটা কার উপরে ডিপেন্ড করছে? কোনো একটা হরমোনের উপরে ডিপেন্ড করে। কাদের উপর ডিপেন্ড করে? প্যারাথরমোনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, the level of calcium in serum depends on parathyroid hormone. Increased calcium level are found in তাহলে ক্যালসিয়াম লেভেল বেশি হবে কখন? বলো, এগুলো থেকেই বোঝা যাচ্ছে, পরপর বলো। হ্যাঁ, হাইপারপ্রোটিনিমিয়াতে হবে, প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকলে হবে, বোনে কোনো টিউমার যদি হয়, হ্যাঁ, বোন টিউমারেও হবে, তাই তো? ফাউন্ড ইন বোন টিউমার্স, hyperparathyroidism, আর decreased levels are found in hypoparathyroidism. হ্যাঁ, hypoparathyroidism মানে এটা হচ্ছে হাইপার বেশি হলে বেশি হবে আর হাইপোপ্যারাথাইরয়েডিজমে কম হবে। আর কিসে না? রেনাল ফেলিওর, আর কিসে? রিকেটে, তাই তো? রিকেট, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে, হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর একটা কজে হয় যেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস পেশেন্টের, ঠিক আছে? ক্যালসিয়াম বাড়বে হাইপারপ্যারাথাইরয়েডিজম বোন টিউমারে, আর ক্যালসিয়াম কমবে কখন? না, হাইপোপ্যারাথাইরয়েডিজম, রেনাল ফেলিওর, রিকেট, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আর প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? তাহলে বোঝা গেছে ক্যালসিয়াম এস্টিমেশন ওসিপিসি মেথড 570 ন্যানোমিটারে মাপা হচ্ছে, ইকুয়াল ভলিউম অফ L1 L2 দেওয়া হচ্ছে, একটা বাফার থাকছে, একটা হচ্ছে কালারিং এজেন্ট যেটা হচ্ছে ওসিপিসিটা, হ্যাঁ, আর 5 মিনিটের ইনকিউবেশন করছি, আর স্যাম্পল দিতে হচ্ছে 20 মাইক্রোলিটার, ঠিক আছে? দিয়ে রেজাল্টটা মাপবে, রেফারেন্স ভ্যালু হচ্ছে আপ টু 11 অব্দি, 8.7 থেকে আপ টু 11 নর্মাল। নিজের রেজাল্টটা কত এসছে সেটা হাইপোক্যালসিমিয়া আর হাইপারক্যালসিমিয়া কি হচ্ছে তার কজ।